আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের 3টি পার্ট আলোচনা করতে যাচ্ছি। প্রথম পার্টটি হচ্ছে জীববিজ্ঞান কি, দ্বিতীয় পার্টটি হচ্ছে জীববিজ্ঞান পাঠের গুরুত্ব এবং তৃতীয় পার্টটি হচ্ছে জীববিজ্ঞানের শাখাসমূহ। তো আমরা প্রথমেই আলোচনা করব জীববিজ্ঞান কি। জীববিজ্ঞান একটি অতি প্রাচীন বিজ্ঞান। জীববিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বায়োলজি। তো বায়োলজি শব্দটা দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। শব্দের অর্থ হচ্ছে জীবন এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। অর্থাৎ জীববিজ্ঞান শব্দের অর্থ হলো জীবন সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ যে বিজ্ঞানে জীবের বংশবৃদ্ধি, প্রজনন, বৃদ্ধি, বিকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় জীববিজ্ঞান। এবার আসো আমরা জীববিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে জানব। জীববিজ্ঞান আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমরা প্রতিদিন যে খাদ্য খাই, সে খাদ্য কিভাবে প্রসেসিং হয়, কিভাবে আমরা সেই খাদ্য হজম করি, এই বিষয়গুলো আমরা জীববিজ্ঞানের মাধ্যমে জানতে পারি। প্রাকৃতিক সম্পদ রক্ষা, প্রাকৃতিক সম্পদের পুনর্বিন্যাস ইত্যাদি ক্ষেত্রে জীববিজ্ঞানের অবদান রয়েছে। এছাড়া ফসল উৎপাদন, নতুন ফসলের জাত উদ্ভাবন, নির্ণয় এবং চিকিৎসা বিজ্ঞানের জীববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তাহলে দেখা যাচ্ছে যে জীববিজ্ঞান আমাদের জীবনে এমনভাবে জড়িত যে জীববিজ্ঞান ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। এবার এসে আমরা জানি যে জীববিজ্ঞানের শাখাসমূহ সম্পর্কে। প্রত্যেকটি বিজ্ঞানেরই দুটি শাখা রয়েছে। একটি হলো ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স এবং একটি হলো প্রায়োগিক বিজ্ঞান বা অ্যাপ্লাইড সায়েন্স। জীববিজ্ঞানেরও অনুরূপভাবে দুটি শাখা রয়েছে। একটি হচ্ছে ভৌত শাখা এবং অপরটি হচ্ছে ফলিত শাখা। জীববিজ্ঞানের দুটি শাখা রয়েছে। একটি হচ্ছে ভৌত জীববিজ্ঞান, অপরটি হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এটিকে ইংরেজিতে বলে ফিজিক্যাল বায়োলজি, এবং এটিকে বলে অ্যাপ্লাইড বায়োলজি। তো জীববিজ্ঞানের যে দুটি শাখা রয়েছে, একটি ভৌত শাখা এবং একটি ফলিত শাখা, আমরা এখন জীববিজ্ঞানের ভৌত শাখা নিয়ে আলোচনা করব। তো এখন চলো আমরা ভৌত জীববিজ্ঞানের শাখাসমূহ সম্পর্কে জানি। তো ভৌত জীববিজ্ঞানের শাখাসমূহ সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ভৌত জীববিজ্ঞান আসলে কি। ভৌত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের সেই সকল শাখাসমূহ যেখানে জীববিজ্ঞানের শুধুমাত্র তাত্ত্বিক বিষয় বা থিওরিটিক্যাল বিষয় আলোচনা করা হয়। তো জীববিজ্ঞানের ভৌত শাখাসমূহ সম্পর্কে জানতে আমরা প্রথমেই যে শাখাটি বেছে নেব সেটির নাম হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান বিদ্যা। ইংরেজিতে এটিকে বলে মরফোলজি। তো অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি বলতে বোঝায় আমাদের জীবের যে বাহ্যিক গঠন এবং অভ্যন্তরীণ দৈহিক গঠন রয়েছে তার বিস্তারিত বর্ণনা। মরফোলজিকে আবার দুই ভাগে ভাগ করা যায়।
একটি হচ্ছে বহি অঙ্গ সংস্থান বিদ্যা এবং অন্যটি হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা। মরফোলজিকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে বহি অঙ্গ সংস্থান বিদ্যা, বহি অঙ্গ সংস্থান বিদ্যা, অন্যটি হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা। অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা। বহি অঙ্গ সংস্থান বিদ্যার ইংরেজি হলো এক্সটার্নাল মরফোলজি, এক্সটার্নাল মরফোলজি, এবং এটিকে বলে ইন্টারনাল মরফোলজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গ সংস্থান বিদ্যা দুই রকম হতে পারে, একটি হলো বহি অঙ্গ সংস্থান বিদ্যা বা এক্সটার্নাল মরফোলজি এবং অন্যটি হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা বা ইন্টারনাল মরফোলজি। বহি অঙ্গ সংস্থান বিদ্যায় আলোচনা করা হয় জীবের বাহ্যিক যে গঠন আছে বা বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই সকল অঙ্গ প্রত্যঙ্গের গঠন, বিন্যাস, বিকাশ ইত্যাদি আলোচনা করা হয় এবং ইন্টারনাল মরফোলজিতে জীবের দেহের অভ্যন্তরে যে সকল অঙ্গ বা অঙ্গাণু রয়েছে সে সকল অঙ্গ অঙ্গাণুর বিন্যাস, বিকাশ, বৈশিষ্ট্য, কাজ ইত্যাদি আলোচনা করা হয়। এরপর 2 নম্বরে আমরা ভৌত জীববিজ্ঞানের যে শাখাটি নিয়ে আলোচনা করব সেটি হলো শ্রেণীবিন্যাস বিদ্যা। সেটির নাম হচ্ছে শ্রেণী বিন্যাস বিদ্যা। এটিকে ইংরেজিতে বলে ট্যাক্সোনমি। পৃথিবীতে প্রায় 17 লক্ষ প্রজাতির জীবের এ পর্যন্ত নামকরণ ও শ্রেণীকরণ করা হয়েছে। তো এই বিশাল সংখ্যক প্রজাতি সম্পর্কে কোনো একজন মানুষের একা জানার পক্ষে সম্ভব নয়। তাই চারিত্রিক বৈশিষ্ট্যের মিল অমিলের ভিত্তিতে এই সকল জীবকে নির্দিষ্ট শ্রেণীভুক্ত করা হয়। এই নির্দিষ্ট শ্রেণীভুক্ত করার পদ্ধতিকেই বলে হচ্ছে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমির মূল আলোচ্য বিষয় হলো পৃথিবীতে যত জীব রয়েছে অর্থাৎ যে সকল জীব আবিষ্কৃত হয়েছে সে সকল জীবের নামকরণ করা, সে সকল জীবের শ্রেণীকরণ করা এবং চারিত্রিক বৈশিষ্ট্যের মিল অমিলের ভিত্তিতে তাদেরকে একটি সুনির্দিষ্ট ছকে বিন্যস্ত করা। এরপর আমরা 3 নম্বরে যে ভৌত জীববিজ্ঞানের যে শাখাটি আলোচনা করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। বাংলায় বলে শারীরবিদ্যা, ইংরেজিতে বলে ফিজিওলজি। ফিজিওলজি বা শারীরবিদ্যায় আলোচনা করা হয় আমাদের দেহে যে সকল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয় সে সকল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বিভিন্ন সিস্টেম বা তন্ত্রের মাধ্যমে সংঘটিত হয়। এই সিস্টেম বা তন্ত্রের মাধ্যমে যে সকল শারীরবৃত্তীয় কাজ সংঘটিত হয় সেই সকল শারীরবৃত্তীয় কাজগুলো হচ্ছে যে সেই সকল শারীরবৃত্তীয় 3 নম্বরে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো শারীরবিদ্যা। শারীরবিদ্যাকে ইংরেজিতে বলে ফিজিওলজি। জীব হিসেবে আমাদের দেহের ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সবসময় চলতে থাকে।
এই সকল রাসায়নিক ক্রিয়াবিক্রিয়াকে বলা হয় শারীরবৃত্তীয় কার্যাবলী। এই শারীরবৃত্তীয় কার্যাবলী বিভিন্ন তন্ত্র বা সিস্টেমের মাধ্যমে সংগঠিত হয়। এই শারীরবৃত্তীয় কার্যাবলী যে প্রসেসে সংগঠিত হয় সেই প্রসেসগুলোই মূলত শারীরবিদ্যার আলোচ্য বিষয়। যেমন প্রাণীর ক্ষেত্রে যদি বলি সেটি হলো শ্বসন, উদ্ভিদের ক্ষেত্রেও শ্বসন, সালোক সংশ্লেষণ ইত্যাদি হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজির আলোচ্য বিষয়। এরপর 4 নম্বরে আমরা যে এরপর 4 নম্বরে আমরা ভৌত জীববিজ্ঞানের যে শাখাটি আলোচনা করতে যাচ্ছি তার নাম হলো টিস্যুবিদ্যা বা হিস্টোলজি। টিস্যুবিদ্যা বা হিস্টোলজি। শিক্ষার্থীরা, তোমরা কি জানো যে টিস্যু আসলে কি? টিস্যু হলো, আমরা জানি যে আমাদের জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। যারা বহুকোষী জীব তাদেরকে মাল্টিসেলুলার জীব বলে। এই মাল্টিসেলুলার জীবে অনেকগুলো কোষ একত্রিত হয়ে যখন একটি নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি লাভ করে এবং একটি নির্দিষ্ট কাজ সংগঠিত করে, তখন সেই কোষ গুচ্ছকে বলা হয় টিস্যু। তো ভৌত জীববিজ্ঞানের এই শাখায় মূলত এই টিস্যুর বিন্যাস, বিকাশ, উৎপত্তি এবং কাজ সম্পর্কে আলোচনা করা হয়। এরপর আমরা 5 নম্বরে আলোচনা করব ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এরপর আমরা 5 নম্বরে আলোচনা করব ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ভ্রূণ বা এমব্রায়ো বলতে আমরা আসলে কি বুঝি? ভ্রূণ বা এমব্রায়ো হচ্ছে যে কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রেও যদি বলি যে একটা শিশু অবস্থা, যে শিশু অবস্থা সে মাতৃগর্ভে অবস্থান করে। এই মাতৃগর্ভে অবস্থানকারী এই মাতৃগর্ভে থাকাকালীন সময়টাকেই বলা হয় ভ্রূণ। তো জীববিজ্ঞানের এই শাখায় মাতৃগর্ভে থাকাকালীন একটি ভ্রূণ কিভাবে জন্ম লাভ করে, কিভাবে বিকশিত হয়, কিভাবে ভূমিষ্ঠ হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোষবিদ্যা বা সাইটোলজি। আমরা সকলেই জানি আমাদের জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। এ সকল কোষের উৎপত্তি, বিভাজন কিভাবে হয়, তারা কিভাবে বিন্যস্ত থাকে ইত্যাদি বিষয় নিয়ে কোষবিদ্যা বা সাইটোলজিতে আলোচনা করা হয়। এরপরে ভৌত জীববিজ্ঞানের আরেকটি শাখা হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। জেনেটিক্স বা বংশগতিবিদ্যা হচ্ছে আমরা বংশ পরম্পরায় যে চারিত্রিক বৈশিষ্ট্য এক বংশ থেকে আরেক বংশে পরিবাহিত করি, সেই পরিবহন পদ্ধতি কিভাবে হয়, সেটি কিসের মাধ্যমে যায়, সেই বিষয়গুলো নিয়ে বংশগতিবিদ্যা বা জেনেটিক্সে আলোচনা করা হয়। এরপর 8 নম্বরে আমরা আলোচনা করব হচ্ছে বিবর্তন বিদ্যা বা ইভলিউশন। বিবর্তন বিদ্যা বা ইভলিউশন হচ্ছে প্রাচীনকাল থেকে জীবের কিভাবে উৎপত্তি হয়েছে, কিভাবে সেটি ক্রমবিকাশ লাভ করেছে এবং কিভাবে অভিযোজনের মাধ্যমে তারা টিকে থাকে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিবর্তন বিদ্যার প্রথম ধারণাদের হচ্ছে চার্লস ডারউইন, এজন্য বিবর্তন বিদ্যার জনক বলা হয় তাকে। এরপর 9 নম্বরে আমরা যেটি আলোচনা করব সেটি হলো
এরপর 9 নম্বরে আমরা যেটি আলোচনা করব সেটি হলো বাস্তুবিদ্যা বা ইকোলজি। বাস্তুবিদ্যা বা ইকোলজি হচ্ছে জীব যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশের সাথে তার একটি আন্তঃসম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ বাস্তুবিদ্যা বলতে আসলে বোঝায় জীব এবং জড়ের আন্তঃসম্পর্ক। এই জীব এবং জড় কিভাবে আন্তঃসম্পর্কিত থাকে, কিভাবে তারা একে অপরের উপকার করে এবং নিজেরা জীবন ধারণ করে, সেই বিষয়গুলো হচ্ছে ইকোলজির আলোচ্য বিষয়। 10 নম্বরে আমরা পড়ব হরমোন বিদ্যা বা এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি দেখো, আমাদের দেহে বিভিন্ন ধরনের নালীবিহীন গ্রন্থি আছে। এই সকল গ্রন্থি থেকে প্রতিনিয়তই কোনো না কোনো কাজের জন্য বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়। হরমোন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ, যাকে বাংলায় বলা হয় প্রাণরস। এই হরমোন বা প্রাণরস বিভিন্ন নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে একটি নির্দিষ্ট কাজ করে। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। যদি আমার এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে অবশ্যই লাইক দেবে, ফলো করবে এবং আমাকে গ্রো করতে সহায়তা করবে।